আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি কোরক করে রিসিভার নিয়োগের রুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি কোরক করে সেগুলোকে দেখভাল করার জন্য রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় বলে মন্তব্য করলেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, ভারত যখন দেখল শেখ হাসিনা পালিয়েছে তখন পানির গেট খুলে দিল। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতেই পিলখানা হত্যাকাণ্ড। শুধু অপারেশন ডাল ভাত কিংবা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই ঘটনা দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে ঘটানো হয়েছে। বাংলাদেশ আর কোনোদিন ভারতের সেবাদেশে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়। ব্যাংক হিসাব জব্দ হওয়ার বাকিরা হলেন শিরীন শারমিন চৌধুরীর স্বামী এবং তাদের সন্তানরা। চিঠিতে তাদের পিতামাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এর নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কর্মদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। প্রসঙ্গত, গত 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি কোরক করে রিসিভার নিয়োগের রুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি কোরক করে সেগুলোকে দেখভাল করার জন্য রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সুবাহানের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উলুম ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সুবহান, আর রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান আহমেদ রানজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। আদেশের পর রেদওয়ান আহমেদ রানজিব বলেন, বেক্সিমকোর সব প্রতিষ্ঠানে কী পরিমাণ ঋণ আছে তার তথ্য প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বেক্সিমকো গ্রুপের রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মেও রুল জারি করা হয়েছে। আদালত আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। এদিকে রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে বিবাদী করা হয়। ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় বলে মন্তব্য করলেন ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, ভারত যখন দেখল শেখ হাসিনা পালিয়েছে তখন পানির গেট খুলে দিল। আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ দক্ষিণ অঞ্চল ভেসে গেল। অর্থাৎ ভারত মানুষের বন্ধু না, এরা একটি দল, একটি পরিবারের বন্ধু। বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে মুখে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। আর মানুষ যখন কষ্টে থাকে তখন যে দলটি পাশে থাকে তার নাম বিএনপি। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সহ অতিথিরা বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ডাক্তার জাহিদ আরও বলেন, পানি নেমে যাচ্ছে, তবে সব ভাসিয়ে নিয়ে গেছে। পানি সব সম্পদ নিয়ে গেল,
গরু ছাগল নিয়ে গেল। আমাদের ৭০ জনের বেশি মানুষ শাহাদত বরণ করেছেন। বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো বানভাসী মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে বিএনপিও সাধ্যমতো নেতাকর্মীদের নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতেই পিলখানা হত্যাকাণ্ড। শুধু অপারেশন ডাল ভাত কিংবা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই ঘটনা দীর্ঘদিনের পরিকল্পনা হিসেবে ঘটানো হয়েছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরীর হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল মতিন। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পরপরই সেনা কর্তৃপক্ষের নির্দেশে সেনা সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আমি সেই তদন্ত কমিটির একজন সদস্য ছিলাম। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। এছাড়া এ ঘটনার সঙ্গে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা জড়িত ছিলেন। সে সময় তদন্তের কিছু তথ্য তুলে ধরে মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে 13 ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়ক রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদত ও জাকির বৈঠক করেন। এছাড়া 2008 সালের 17 থেকে 18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলুর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেছেন। তিনি আরো বলেন, সেনা কর্তৃপক্ষের নির্দেশে গঠিত তদন্ত আদালত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক অসামরিক ব্যক্তির বক্তব্য নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু তাদের সহযোগিতা না পাওয়ায় তাদের বক্তব্য না নিয়ে প্রতিবেদন তৈরি করতে হয়। ফলে এই তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ হয়নি। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদুল হক, কর্নেল আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। বাংলাদেশ আর কোনোদিন ভারতের সেবাদেশে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহতদের স্মরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সহ সব অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুরের পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মামুনুল হক বলেন, গত 15 বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের স্বার্থ হাসিল করার জন্য 18 কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে। ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনো দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। হুঙ্কার দিয়ে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। তাই বলে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসে তাহলে তাদের উচিত জবাব দেয়া হবে। মামুনুল হক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের 18 কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গুলাম বানাতে চেয়েছিলেন। সেই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা 5 আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পথসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ আহতদের স্মরণ ও বিভিন্ন জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়।